আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আগামীকাল মক ড্রিল আয়োজনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নতুন দিল্লিতে গত রাতে সিবিআই এর অধিকর্তা নিয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি তেলেঙ্গানায় ৬,১০০ কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিহারের কাটিহারে এক পথ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটকও খেলো ইন্ডিয়া যুব গেমসে আধিপত্য বজায় রেখেছে। আসছি বিস্তারিত খবরে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আগামীকাল মক ড্রিলের আয়োজনের নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত। ইতিমধ্যে সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এই বার্তা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই মক ড্রিল নিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে আজ বৈঠক করবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকাল এক নির্দেশিকায় জানানো হয়েছে, অসামরিক প্রতিরক্ষা কর্মী, পড়ুয়া, সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। মূলত আকস্মিক হামলা থেকে আত্মরক্ষার কৌশল, ব্ল্যাকআউটের সময় কি করণীয় সে ব্যাপারে শেখাতেও বলা হয়েছে। বিমান হানার সংকেত দেওয়ার সাইরেন ঠিকমতো কাজ করছে কিনা, গুরুত্বপূর্ণ ভবন, সৌধ, কারখানা ইত্যাদি রক্ষা করতে ক্যামোফ্লেজ করার ব্যবস্থা আছে কিনা তাও দেখতে বলা হয়েছে। দেশের 244টি জেলায় এই মক ড্রিল চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিআই এর অধিকর্তা নিয়োগের জন্য গঠিত কমিটির একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। বৈঠকের পরবর্তী সিবিআই অধিকর্তা নিয়োগ নিয়ে আলোচনা হয়। চলতি মাসের 25 তারিখে সিবিআই এর বর্তমান অধিকর্তা প্রবীণ সুদের 2 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং লোকসভায় বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত 3 সদস্যের নিয়োগ কমিটির সুপারিশে কেন্দ্র সরকার সিবিআই এর অধিকর্তা নিয়োগ করে। সংশোধিত ওয়াকফ আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনের শুনানি পিছিয়ে গেল। বিষয়টি আরও বিস্তারিত শোনা প্রয়োজন বলে শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছেন। আগামী 15ই মে বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে বেশ কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি তেলেঙ্গানায় ৬,১০০ কোটি টাকা মূল্যের একাধিক মহাসড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গত সন্ধ্যায় হায়দ্রাবাদের আম্বারপেটে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী গডকরি আগামী বছরগুলিতে রাজ্যের জন্য শক্তিশালী সড়ক যোগাযোগের আশ্বাস দেন। তিনি 10,000 কোটি টাকা ব্যয়ে 3 মাসের মধ্যে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া মহাসড়ক 6 লেনের করার কথা ঘোষণা করেন। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কৃষ্ণা নদীর উপর একটি কাঁচের সেতু নির্মাণেরও তিনি ঘোষণা করেন। দেশের অগ্রগতিতে তেলেঙ্গানা ও হায়দ্রাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে মন্ত্রী আশ্বাস দেন যে আগামী 2-3 বছরে তেলেঙ্গানায় 2 লক্ষ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হবে। বিহারের কাটিহার জেলার কুরসেলা থানায় গত রাতে একটি পথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 2 জন। 77 নম্বর রাজ্য সড়কে একটি বেসরকারি গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই বিপত্তি ঘটে। কাটিহার সদরের পুলিশের ডেপুটি সুপার আকাশবাণীকে খবর জানান। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্তরা সকলেই একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বলে জানা গেছে। এবারে স্পটলাইটের বিষয় ওয়েবস অংশ নিয়েছেন অ্যানিমেট জোনের কোফাউন্ডার শুভ্র চক্রবর্তী, কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ
রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুনবেন চলতি সপ্তাহেরই বৃহস্পতিবার ও রবিবার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গত রাতে পাক সেনার গুলিবর্ষণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌশেরা, সুন্দরবানি ও আখনুরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে গুলি চালায় পাক সেনা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন যে জঘন্য এই হত্যাকাণ্ডকে আইনি উপায়ে বিচারের আওতায় আনতে হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগেই নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। I understand the raw feelings following the awful terror attack in Pahalgam on 22 April. I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable and those responsible must be brought to justice through credible lawful means. ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে 15 জন অস্থায়ী সদস্য আলোচনায় রয়েছেন। মে মাসে পরিষদের সভাপতি গ্রিস এই বৈঠকে তত্ত্বাবধানে রয়েছে। রাজনৈতিক ও শান্তি স্থাপন বিষয়ক বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি পরিষদকে বিষয়টি অবহিত করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। পহেলগাঁও জঙ্গি হামলা তীব্র নিন্দা করে রাষ্ট্রপতি পুতিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘৃণ্য হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন তিনি ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, উভয় নেতা দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে সুগভীর করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসের 80তম বর্ষ উদযাপনে রাষ্ট্রপতি পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও এবছরের শেষের দিকে ভারত যে বার্ষিক শীর্ষ সম্মেলন হবে তাতে রাশিয়ার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া জানিয়েছে যে ইউক্রেন টানা দ্বিতীয় দিন মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়া তসিয়া জানিয়েছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজধানীর 4টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে বিভিন্ন দিক থেকে ধেয়ে আসা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষগুলি শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এবার খেলো ইন্ডিয়ার খবর। খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া, খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া। বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসে কর্ণাটক আধিপত্য বজায় রেখেছে এবং বর্তমানে 9টি পদক নিয়ে পদক তালিকার প্রথমে রয়েছে। এর মধ্যে 4টি সোনা ও 5টি রূপো। 2টি সোনা সহ 6টি পদক নিয়ে দিল্লি দ্বিতীয় এবং 2টি সোনা সহ 3টি পদক নিয়ে রাজস্থান তৃতীয় স্থানে রয়েছে। আজ খেলো ইন্ডিয়া যুব গেমসের তৃতীয় দিন। হকি, টেবিল টেনিস, সাইক্লিং এবং রাগবিতেও প্রতিযোগিতা চলবে। खेल नहीं ये आग है, हर दिल में एक विश्वास है, नए भारत की आदर्श है, कुछ करने की आस है। खेलेगा खेलेगा मेरा इंडिया। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আগামীকাল মক ড্রিল আয়োজনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নতুন দিল্লিতে গতরাতে সিবিআই এর অধিকর্তা নিয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়।
কিন্তু সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি তেলেঙ্গানায় 6,100 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিহারের কাটিহারে এক পথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। কর্ণাটক ও খেলো ইন্ডিয়া যুব গেমসে আধিপত্য বজায় রেখেছে।